আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আজকে আলোচনা করি, সেটা হচ্ছে প্রতিসাম্য অপারেশন। প্রতিসাম্য অপারেশনকে একটু আলোচনা করি, আর হচ্ছে ওই অবিলম্বিক রূপান্তরের ব্যাখ্যা, এই দুইটা জিনিস আলোচনা করব। তারপর মোটামুটি এই অধ্যায়টা প্রিপারেশন কমপ্লিট হবে। আর দুই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সময় থাকার সাপেক্ষে দেখতে পারো, তাহলেও খুব একটা ইম্পর্টেন্ট না, সমস্যা নাই। আমি ওই সপ্তম অধ্যায়ে চলে যাবো আর কি। সপ্তম অধ্যায়ের পরে যদি সুযোগ থাকে তাহলে ওই দুইটা প্রশ্ন একটু দেখাই দিব আর কি। তাহলে প্রতিসাম্য অপারেশনটা আমি এটা হচ্ছে একদম থেকে ওই ব্যতিক্রম থেকে তোরা করতে পারোস। ব্যতিক্রমে ঠিক আছে, শুধু একটা জায়গায় একটু ভুল আছে, আমি এটা বলে দিচ্ছি। আচ্ছা, পড়ানোর সময় বলে দিব। তো প্রতিসাম্য অপারেশন হচ্ছে প্রতিসাম্য ক্রিয়া বলতে একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ায় ক্রিস্টাল রূপান্তরিত হয়ে আদি ক্রিস্টালই গঠন করে। অর্থাৎ এটা যদি অবস্থানের পরিবর্তনও করে তাহলে ওটা সেম দেখতে হবে। বিষয়টা হচ্ছে আমি চারটা যখন ট্রান্সলেশন সিমেট্রিক ক্রিয়া যখন বোঝাবো, প্রতিসাম্য অপারেশন যখন বোঝাবো, তখন তোরা এটা মাথায় ঢুকবে। এটা বিষয়টা আগে, চার ধরনের প্রতিসাম্য ক্রিয়া এক্সিস্ট করে। সেটা প্রথম কথা ট্রান্সলেশন ক্রিয়া। তাহলে এটা কেমন হয়, ধর এখানে কিছু পয়েন্ট আছে, এবার আমি এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিছি, এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিছি, এই পয়েন্টটাকে পয়েন্টে নিছি, এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিছি, এটা অন্য কোনো পয়েন্টে নিছি। অর্থাৎ বিষয়টা করছি কি, আমি এই যে এই জায়গা থেকে এটা করছি বিষয়টা। এবার আমাকে বল এটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা, মানে দেখতে কি রকম না? তাহলে এই ধরনের ক্রিয়াকে বলা হয়। আমি জাস্ট বিষয়টা কিন্তু এরকমও না, এটা হচ্ছে সলিড স্টেট দিয়ে বোঝালে আরও বিষয়টা ক্লিয়ার হয় আর কি। যাই হোক, আমি পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। তো এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টে আনছি, এই পয়েন্টটাকে পয়েন্টে আনছি, এই পয়েন্টটাকে পয়েন্টে আনছি, এই পয়েন্টটাকে পয়েন্টে আনছি, এরকম এখানে অসংখ্য পয়েন্ট আছে। আমি পয়েন্টগুলোকে যখন একটা জায়গায় আরেকটাকে আনছি, তাহলে বিষয়টা দেখতে আগের মতোই, মানে আগের অবস্থান এরকম ছিল না, তো আগের মতোই দেখাচ্ছে বিষয়টা, এখানে কোনো চেঞ্জই দেখাচ্ছে না। তো এই ধরনের ক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন ক্রিয়া, গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে ঘূর্ণন ক্রিয়া। ধর আমি এরকম একটা রাউন্ড শেপ নিলাম, এই পয়েন্টে একটা 7 রাখছি, 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 এই পয়েন্টে একটা 7 রাখছি। এগুলো দূরত্বগুলো কিন্তু ইকুয়াল বাই দেবে। ধর আমি এটাকে পাই কোণে রোটেট করছি। তো পাই কোণে রোটেট করার অর্থ কি, এই পয়েন্টে চলে আসছে, এই পয়েন্টে চলে আসছে, এই পয়েন্টে চলে আসছে, বিকজ এভরি কোণ আর ইকুয়াল। আমি বলছি সমান দূরত্ব আছে, বুঝছস? মানে একটা জায়গায় একটা বসে গেছে, তাহলে একটা জায়গায় একটা বসে সেম আগের চিত্রটাই গঠন করছে, নতুন কোনো কিছু নাই। বুঝাতে পারছি? সো এটা রোটেট করে সেম আগের চিত্রটাই গঠন করছে। এই ধরনের ক্রিয়াকে বলা হয় ঘূর্ণন ক্রিয়া, ঘূর্ণন প্রতিসাম্য ক্রিয়া। তারপর হচ্ছে একটা মিরর ইফেক্ট, প্রতিফলন ক্রিয়া। এটা ধর একটা ওয়ার্ড 7 রাখছি, তো 7-এর মতো একটা মোটিভ রাখছি, এগুলোকে মোটিভ বলা হয়। বাই যাবে মোটিভ কি তো বোঝার দরকার না, ধর একটা বস্তু, এটা ফিউচারে বুঝবি। এখন এটা একটা মিরর, তো মিররে রাখলে আমার নর্মালি মিরর আমাদেরকে কী করে, একটা উল্টা প্রতিবিম্ব দেখায়। তো এটা যদি মানে এটাকে ঘোরায় যদি এরকম রাখি, তাহলে দুইটাই তো সেম জিনিস কিন্তু দেখতে উল্টা। এই ধরনের প্রতিসাম্য, এটা সেম জিনিস না? তো এই ধরনের প্রতিসাম্য ক্রিয়াকে বলা হয় প্রতিফলন ক্রিয়া। তো আরেকটা হচ্ছে বিপরীত ক্রম ক্রিয়া। এখানে একটু ভুল আছে বর্ণনার সময়। বিপরীত ক্রিয়া হলো বিন্দু অপারেশন, যা শুধুমাত্র এখানে লেখা আছে দ্বিমাত্রিক, কিন্তু এটা হবে ত্রিমাত্রিক ল্যাটিসের ক্ষেত্রে প্রযোজ্য। একটি ল্যাটিস বিন্দুর সাপেক্ষে অবস্থিত প্রতিটি বিন্দুতে অভিন্ন ল্যাটিস বিন্দুগুলো অবস্থান করবে। ট্রান্সলেশন এবং ঘূর্ণনের জন্য মোটিভ অপরিবর্তিত থাকে। এটা বিন্দু ক্রিয়া, মানে আমি বিষয়টা বুঝাই। এটা হচ্ছে কি দিয়ে বোঝাতে পারি, ধর এই ধরনের একটা ল্যাটিস আছে, ধর এই ধরনের একটা ল্যাটিস আছে, এটা একটা কিউবিক ল্যাটিস। এই পয়েন্টে যদি আমি এটাকে ডিভাইড করি, এই পয়েন্টে দুটোটাকে আলাদা চিন্তা কর, এই পয়েন্টে আলাদা চিন্তা কর। এই পাশে যেরকম এই নিচের সাইডেও সেম না। এই পয়েন্টে যদি চিন্তা করি, উপরের দিকে যেমন নিচের দিকে তেমন, বাম দিকে যেমন ডান দিকেও তেমন, ঠিক কিনা বল? তাহলে এই সিমেট্রিক্যাল বিষয়টাকে বলা হয় বিপরীত ক্রমক্রিয়া বা ইনভার্স সিমেট্রিক্যাল অপারেশন, এই ধরনের কিছু একটা বলা হয়। এটা হচ্ছে প্রতিসাম্যের বিষয়বস্তু। লেখাটা এখানে আছে, এখান থেকে দেখে নিস, আমার লিখতে ইচ্ছে করতেছে না।
তারপর লাস্ট ওয়ান অবিলম্বিক রূপান্তর কি, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না আমি তোকে আগেও বলছি, এটা যদিও 3টা সাল আসছে 2004, 5, 2020। তো এটা হচ্ছে দৃঢ় অবস্থান অনুযায়ী আমি লিখি অবিলম্বিক রূপান্তর ব্যাখ্যা করো। প্রশ্ন, দৃঢ় অবস্থান অনুযায়ী x প্রাইম ইকুয়াল টু, কেন আর ডট আই লিখছে, তো আর ডট আই মানে হচ্ছে বেসিক্যালি আমি একেবারে লিখে ফেলি, আর মানে অবস্থান বুঝাইছে, আই মানে এক্সিস গুলো বুঝাইছে আর কি। আর অবস্থান হচ্ছে আলফা 1, আলফা 2, আলফা 3, আর আই ডি এক্সিস বুঝাইছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, সরি হ্যাঁ দিয়েছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তারপর ওয়াই প্রাইম বিটা 1 এক্স, বিটা 2 ওয়াই, বিটা 3 জেড। একইভাবে জেড প্রাইমও লিখে ফেলবি, ঠিক আছে? এটা গামা দিয়ে লিখে ফেলবি, বইয়ে আছে। তাহলে সংকেতকে পরিবর্তন করে এক্স ওয়াই জেড কে পরিবর্তন করে x1 y1 z1 করব, এক্স ওয়াই জেড কে পরিবর্তন করে x1 y1 z1 এ পরিবর্তন করব, ঠিক আছে? তাহলে সমীকরণ এই দুটোটাকে সমন্বয় করলে কি পাই? সমীকরণ দ্বয়কে সমন্বয় করে, ঠিক আছে? তো সমন্বয় করলে কি পাওয়া যায়? x1 প্রাইম ইকুয়াল টু আলফা 1 x1, আলফা 2 x2, আলফা 3 x3। একইভাবে y1 প্রাইম বিটা 1 x1, বিটা 2 x2, বিটা 3 x3, সরি y না x1 x2 হইতে দিল, সরি তাহলে x1 x3। তাই এটা হচ্ছে ওই অক্ষ বরাবর আর কি, x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবরই ডিনোট করা হচ্ছে, এটা নট এ বিগ ডিল। z1 প্রাইম গামা 1 x1, গামা 2 x2, গামা 3 x3। এটা হচ্ছে ওই x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবরই ডিনোট করা হচ্ছে বেসিক্যালি। তাহলে এটাকে কিভাবে লিখে যায়? নিম্ন 1 নং সমীকরণকে, ওই যে আগে যে 3টা ইকুয়েশন লিখছি 1 2 3 ছিল, আর এটা হচ্ছে 4 নাম্বার, এটা পুরোটাই 4 নাম্বার। তাহলে 4 নাম্বার ইকুয়েশন এটা। তাহলে 1 নংকে নিম্ন আকার রূপান্তর সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত করে। 1 নংকে কথাটা লিখবি, ঠিক আছে? 1 নংকে নিম্ন আকার রূপান্তর সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত করিয়া বা করে x1 প্রাইম, y1 প্রাইম, z1 প্রাইম লিখব কি a11 x1, a22 x2, a33 সরি a12 x2, a13 x3। হ্যাঁ ঠিক আছে। আর এটা হবে a21 x1, a22 x2, ওই যে ম্যাট্রিক্স আকারে লিখতেছি আর কি, x3। আর এটা লিখবো a31 x1, a32 x2, a33 x3। তাহলে এটাকে সাধারণ আকারে কীভাবে লিখে যায়? আমি যদি এটাকে এভাবে লিখি xi প্রাইম i equal to 1 to 3 summation of i j, এটাকে লেখা যায় a, এখানে 1 1। দেখ প্রথমটা কিসের সাথে মিল? এটার সাথে মিল। প্রথমটা এটা হবে x2 প্রাইম বাই দেবে, এটাকে x2 প্রাইম লিখা যায়, এটা x3 প্রাইম লিখ, x3 প্রাইম লিখ, এটাকে এভাবে করে প্রকাশ করছে আর কি বিষয়টাকে, x3 প্রাইম লিখ। তাহলে দেখ এর 2 এর সাথে 2 মিল, তাহলে প্রথমটাকে কি লেখা যায়? i লেখা যায়। দ্বিতীয়টা চেঞ্জ হচ্ছে, আবার দ্বিতীয়টাকে j লেখা যায়। সামেশন অফ i j
এখানে কি হবে সামেশন অফ ij এক্স আই, ওকে, x1 y1 1 2 3 এভাবে পরিবর্তন হচ্ছে কি। তাহলে এখানে আই আর জে কি হবে, কোথায় গেল বা মার্কার বই পাইছি। তাহলে এখানে কি হবে আই, ও এটা সেম সেম মার্কার, মার্কারটা কই, তাহলে এটা কি হবে আই জে সমান 1 2 3 এরকম এরকম হবে, ওকে। তাহলে যেহেতু উভয় পদ্ধতিতে কোনো ভেক্টরের মান অবশ্যই একই হবে, সেহেতু তাহলে যেহেতু কোনো ভেক্টরে উভয় পদ্ধতিতে কোনো ভেক্টরের মান অবশ্যই একই হবে, সেহেতু এক্স আই প্রাইম, আমি যদি এক্স আই প্রাইম ইন্টু এক্স আই প্রাইম করি তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হবে ওই যে আগের যেটা ছিল ওইটার গুণফলের সমান হবে। এটা এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে পরিবর্তিত অবস্থান। পরিবর্তিত অবস্থায় এক্স আই আর এক্স আই গুণ করলে আদি অবস্থায় এক্স আই আর এক্স আই গুণফলের সমান হবে। অর্থাৎ এটাকে এভাবেও লিখা যায়, এই গুণফলটাকে এভাবেও লিখা যায়, এভাবে লিখা যায়, এই যে এক্স আই প্রাইমের মানটা বসে দিই, অথবা অথবা এটার মানটা যদি বসে দিই সামেশন অফ এ আই জে এক্স আই ইন্টু সামেশন অফ, এখন এটাকে আরটাকে কে ধরতে পারি, এ আই কে এক্স কে ইকুয়াল টু এটাকে লিখতে পারি, হ্যাঁ, এক্স আই ইন্টু এক্স আই এবার লিখা যায়। কারণ এখানে আই আর কে অ্যাকচুয়ালি ইকুয়ালি, আই আর কে যদি ইকুয়াল নয় তাহলে ঝামেলা, তাহলে কী হবে সেটা একটু দেখাচ্ছি। যা সত্য কেবল তখনই, যা সত্য কেবল তখনই যখন কি হবে, যখন এই যে এই টার্মটা আর এই টার্মটার গুণ, সামেশন অফ এ আই জে ইন্টু সামেশন অফ এ আই কে ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে ইকুয়াল টু ডেল ডেল জে কে হবে, এই যে ডেল জে কে এই জিনিসটা পড়াইছিলাম, ইকুয়াল টু 1 হবে যখন জে ইকুয়াল টু কে হবে, আর 0 হবে যখন জে ইজ নট ইকুয়াল টু কে হবে, ওকে, হ্যাঁ, জে ইজ নট ইকুয়াল টু কে হবে। তাহলে কোনো রৈখিক রূপান্তর 5 নংয়ের গুণাবলী 7 বহন করে তাকে অবিলম্বিক রূপান্তর বলা হয়। তাহলে 7 নং সমীকরণ নিজে একটি অবিলম্বিক সত্য এবং 7 নং সমীকরণ নিজে একটা অবিলম্বিক সত্য। তাহলে এই সত্যটা মেনটেন করতেছে, তার কারণে 5 নং সমীকরণটি কী হবে, একটা অবিলম্বিক রূপান্তরের সত্য হবে। এটাই লিখে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট। আমি তাহলে 7 চ্যাপ্টারটা পড়াই, যদি সুযোগ হয় তাহলে এখান থেকে আর 2-1 কোয়েশ্চেন করাবো, তাহলে আর দরকার নাই আসলে।